বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে আমি কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে হাজির হয়েছি। দিস ইজ দ্য সেকেন্ড পার্ট। দ্বিতীয় পর্বে। এখন I shall discuss with you some other sentences, how to complete the incomplete sentences. আমি তোমাদের সাথে আজকে আরও কয়েকটি নতুন নতুন রুল নিয়ে আলোচনা করব যে কিভাবে তোমরা এই চিহ্নগুলো, এই সিম্বলগুলো থাকলে কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্সটিকে কমপ্লিট করবে। ওকে, নাও as you are in class 10, I think you have practiced a lot on how to complete the sentences. Yes, now I am writing a sentence. If he had walked fast. See here, if he had walked fast. If he had walked fast. তোমরা জানো যে ইফটি হলো দ্য সিম্বল অফ কন্ডিশন। ইফটি কিসের চিহ্ন? কন্ডিশনের চিহ্ন। ইফ দ্বারা কি বোঝায়? কন্ডিশন তথা শর্ত বোঝায়। ইয়েস, ইফ হি হ্যাড ওয়াকড ফাস্ট, সে যদি দ্রুত হাঁটতো। তাহলে যখন কন্ডিশনাল বিষয়টা চলে আসছে, তোমাদের চিন্তা করতে হবে যে এই সেন্টেন্সটি কোন কন্ডিশনে রয়েছে। কন্ডিশনাল, কন্ডিশনাল আর 3 কাইন্ডস। তোমরা জানো যে কন্ডিশনাল কয় প্রকার? 3 প্রকার। তার মধ্যে তোমাদের প্রথমেই চিন্তা করতে হবে যে এইটি যখন ইফ দিয়ে সেন্টেন্সটি শুরু হবে, যখন ইফ দিয়ে সেন্টেন্সটি শুরু হবে তখন তোমাদের চিন্তা করতে হবে, ভাবতে হবে যে সেন্টেন্সটি কোন কন্ডিশনে রয়েছে, মানে কোন কন্ডিশনালে রয়েছে। আমি আরেকবার কন্ডিশনালগুলো তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। শোনো, ইফের সাথে যদি প্রেজেন্ট হয়, যেমন ইফ ইউ কাম, তুমি যদি আসো, তখন এটা হবে ফার্স্ট কন্ডিশনাল, নাকি? ইয়েস। আবার চিন্তা করো, ইফের সাথে যখন প্রেজেন্ট টেন্স থাকবে এটি হবে ফার্স্ট কন্ডিশনাল। ইফ ইউ কাম, তখন এখানে সাবজেক্ট শ্যাল, উইল, মে, ক্যান যাই বসাও। আই শ্যাল গো, আই শ্যাল হেল্প ইউ, এখানে মেও বসাইতে পারো, আই মে গো, অথবা আই শ্যাল হেল্প ইউ, অথবা ক্যান বসাতে পারো, আই ক্যান গো, অথবা will go in this way. তারপরে সেকেন্ড কন্ডিশনালটা একটু মনে করিয়ে দিই। সেকেন্ড কন্ডিশনালটা হলো ইফের সাথে ইফ ইউ কেম। সেকেন্ড কন্ডিশনালটা কি? ইফের সাথে পাস্ট ইনডিফিনিট, তখন ওই পাশে হবে উড, কুড, মাইট ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইফ ইউ কেম, আই, এখানে কিন্তু শুড হবে না, কারণ উইলের পাস্ট ফর্ম হলো উড। আই উড গো, আই কুড হেল্প ইউ, আই মাইট হেল্প ইউ। ইউ নো, তোমরা এটা জানো, তারপরেও যেন তোমাদের মনে থাকে এই কারণে আমি আবার বলছি। এবার থার্ড কন্ডিশনালে আসো। থার্ড কন্ডিশনালটা কি? ইফের সাথে পাস্ট পারফেক্ট টেন্স, মানে হ্যাড এবং ভার্বের 3 নম্বর, তখন এটাকে কি বলা হবে? থার্ড কন্ডিশনাল বলা হবে।
তাহলে ইফ হি হ্যাড ওয়ার্ক ফার্স্ট, তাহলে এটা কোন কন্ডিশনালের মধ্যে আছে? থার্ড কন্ডিশনালের মধ্যে আছে। ট্রাই টু কমপ্লিট, এই সেন্টেন্সটি কমপ্লিট করার জন্য একটু চেষ্টা করো, তো চেষ্টা করে কমপ্লিট করে আমাকে একটু দেখাও। যারা লাইনে আছো, যারা লাইভে আছো, তারা একটু করে দেখাও পারো কিনা। ক্যান ইউ কমপ্লিট দ্য সেন্টেন্স? ইয়েস, আই এম কমপ্লিটিং। দেখো তোমরা হয়তো অনেকেই কমপ্লিট করতে পারছো, আবার অনেকে হয়তো পারো নাই। আমি বলছি শোনো, হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম অফ ভার্ব, তাহলে অবভিয়াসলি এই সেন্টেন্সটি কিসের মধ্যে রয়েছে? ইয়েস, থার্ড কন্ডিশনালের মধ্যে রয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে পরের অংশে কি করতে হবে? উড হ্যাভ, তারপরে কুড হ্যাভ, অথবা মাইট হ্যাভ, তারপরে থার্ড ফর্ম অফ ভার্ব, অর্থাৎ পাস্ট পার্টিসিপল। বুঝাইতে পারছি? আবার শোনো, ইফের সাথের অংশে পাস্ট পারফেক্ট হলে, ইফের সাথের অংশে পাস্ট পারফেক্ট হলে পরের অংশ হবে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তারপরে থার্ড ফর্ম অফ ভার্ব। মানে হলো ইফ হি হ্যাড ওয়ার্কড ফাস্ট, সে যদি দ্রুত হাঁটতো তাহলে সে কি করতে পারতো? হি কুড হ্যাভ কট, ক্যাচ, কট দ্য ট্রেন, সে ট্রেনটাকে কি করতে পারতো? ধরতে পারতো। হি কুড হ্যাভ ওন দ্য রেস, সে কি করতে পারতো? খেলাটায় জয়ী হতে পারতো। হি কুড হ্যাভ কট দ্য ট্রেন, হি কুড হ্যাভ বিকাম ফার্স্ট ইন দ্য রেস ইন দিস ওয়ে। তাহলে আমরা কি শিখতে পারলাম? আমরা শিখতে পারলাম যে ইফের সাতের অংশে পাস্ট পারফেক্ট হলে পরের অংশ হবে কুড হ্যাভ, মাইট হ্যাভ। এখানে উড হ্যাভ যে কোনো একটি, মাইট হ্যাভও লিখতে পারো, মাইট হ্যাভ অথবা would have. I am writing another sentence. If she had worked hard. This is another sentence. এখন তোমাদের কাজ হলো এই সেন্টেন্সটিকে কমপ্লিট করা। Your task is to complete this incomplete sentence. Try to do yourself. নিজে নিজে করার চেষ্টা করো। একই নিয়মের মধ্যে পড়েছে। If she had worked hard, যদি সে কঠোর পরিশ্রম করত। If they had informed me earlier, তারা যদি আমাকে আগে বিষয়টি জানাতো। If we had reached the station on time, আমরা যদি ঠিক সময়ে স্টেশনে পৌঁছতে পারতাম। All are on the same rule, সবকটা কি একই নিয়মের মধ্যে রয়েছে।
দেখো এই সেন্টেন্সটির মধ্যে প্রথমটিতে রয়েছে ইফ শি হ্যাড ওয়ার্কড হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করত। তারপরে আছে ইয়েস আদনান হুসাইন ইউ আর থ্যাঙ্কড এ লট, ইউর সেন্টেন্স ইজ কারেক্ট, শি কুড হ্যাভ সাকসিডেড ইন লাইফ, ইয়েস। and then try to solve other sentences. আদনান অন্য সেন্টেন্সগুলো সলভ করার চেষ্টা করো এবং অন্যরা যারা আছো তারাও চেষ্টা করো এবং আমাকে কমপ্লিট করে দেখাও। I have found them, yes, right. Yes, this is right. If she had worked hard, she could have, would have, might have. Anyone am I right? She could have succeeded in life. She could have made a good result in the exam. She would have become successful in life. She could have prospered in life. Okay, am I right? If they had informed me earlier, তারা যদি আগে আমাকে ইনফর্ম করতো তাহলে আমি কি করতে পারতাম? শেষ বাক্যটা হলো if we had reached the station on time. If we had reached the station on time. If they had informed me earlier, okay, I could have phoned them. This is correct sentence. A student has written this. Okay, and in another way, am I right? I would have helped them. I would have told them the matter. Am I right? If we had reached the station on time. আদনান হুসাইন শেষ বাক্যটা হলো ইফ উই হ্যাড রিচড দ্য স্টেশন অন টাইম, ট্রাই টু কমপ্লিট। আমরা যদি স্টেশনে ঠিক সময়ে পৌঁছতে পারতাম তাহলে আমরা কি করতে পারতাম? উই কুড হ্যাভ got the ট্রেন, আমরা ট্রেনটিকে কি করতে পারতাম? ধরতে পারতাম। we could have got the train. নেগেটিভে নিলেও পারো we could not have missed the train in this way. তাহলে আমরা থার্ড কন্ডিশনালটি এখান থেকে শিখতে পারলাম। অনেক সময় কন্ডিশনালের বিষয়টি যেহেতু আসছে সেহেতু বলছি যে অনেক সময় দেখবা এরকম একটি সেন্টেন্স থাকে, হ্যাড আই অ্যাটেন্ডেড দ্য পার্টি। এভাবে মাঝে মাঝে সেন্টেন্সটি থাকে, আবার মাঝে মাঝে এভাবেও থাকে, had we been informed earlier. In this way তোমরা এভাবেও মাঝে মাঝে সেন্টেন্সগুলো এখানে will be attended. Had I attended the party, had we been informed earlier, এভাবে থাকে। এখানে হ্যাডটি সামনে চলে আসছে, তো সামনে চলে আসলে সাধারণত যদি এখানে প্রশ্নবোধক চিহ্ন না থাকে, আবার বলছি হ্যাড যখন সামনে চলে আসবে ওপাশে যদি প্রশ্নবোধক চিহ্ন না থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই বুঝে নিতে হবে যে এই হ্যাড ইফ এর অর্থ দিবে। তার মানে হ্যাড এখানে কন্ডিশনালের জন্য ব্যবহার হয়েছে। চমৎকার,
বুঝতে পারছো কিসের জন্য ব্যবহার হয়েছে? কন্ডিশনালের জন্য ব্যবহার হয়েছে। তখন যখন দেখবা যে এখানে হ্যাডের পরে পাস্ট পার্টিসিপল রয়েছে, তাহলে এটি অবশ্যই থার্ড কন্ডিশনালে আছে। হ্যাড আই অ্যাটেন্ডেড দ্য পার্টি, তার মানে অর্থ হবে যদি আমি পার্টিতে যোগদান করতাম, তাহলে এখানে ইফের যে নিয়ম হ্যাডের একই নিয়ম, ইফের যে নিয়ম হ্যাডের একই নিয়ম হবে। তাহলে I could have enjoyed it, আমি এটা উপভোগ করতে পারতাম। Had we been informed earlier, যদি আমাদেরকে আগে ইনফর্ম করা হতো, we could have helped her, আমরা তাকে সাহায্য করতে পারতাম। we could have solved the problem, আমরা সমস্যাটির কি করতে পারতাম? সমাধান করতে পারতাম। I'm writing another sentence. Walk fast, lest. देखो here another sentence I have written. Try to complete if you can. যদি তোমরা পারো কমপ্লিট করার চেষ্টা করো, সেন্টেন্সটি কমপ্লিট করে আমাকে দেখাও। Walk fast, lest. Yes, then see, walk fast. আমি নিয়মটা বলে দিই, তোমাদের সলভ করতে সহজ হবে। লেস্টের অর্থ দ্বারাই পিছে ভয় হয়, পিছে আশঙ্কা হয়। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট। লেস্টের পরের অংশে হবে সাবজেক্ট। আই এম রাইটিং দ্য স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস should অথবা might, and then as these are the model auxiliary, তোমাকে কি করতে হবে? present from or verb and then extension। তাহলে walk fast, দ্রুত হাঁটো। কেন দ্রুত হাঁটবা? তোমার পিছনে একটি সংখ্যা থাকবে, যেন তুমি যদি কোনো কিছু মিস করো এরকম একটা সংখ্যা থাকবে। তাহলে আমাদের কি করতে হবে? সাবজেক্ট ব্যবহার করতে হবে। এখানে ওয়াক ফার্স্ট মনে মনে কি সাবজেক্ট রয়েছে? ইউ সাবজেক্ট রয়েছে, কারণ দিস ইজ ইম্পারেটিভ সেন্টেন্স অ্যান্ড ইফ দ্য ইম্পারেটিভ সেন্টেন্স স্টার্টস উইথ ভার্ব হিডেন ইউ। এখানে ওয়াক ফার্স্ট, দ্রুত হাঁটো, এখানে তোমাকে নির্দেশ করছে। যদি দ্রুত না হাঁটো তাহলে কি সমস্যা হবে? ইউ শুড মিস দ্য পার্টি, তুমি পার্টিটা কি করতে পারো? মিস করতে পারো। অথবা ইউ শুড মিস দ্য ক্লাস, তুমি ক্লাসটা কি করতে পারো? মিস করতে পারো। তাহলে আমরা লেস্টের নিয়মটা কি শিখলাম? সাবজেক্ট, তারপরে শুড, মাইট, তারপরে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, তারপরে এক্সটেনশন। লিখেছো তোমরা? স্ট্রাকচারটা লিখে নাও যে
লেস্ট থাকলে লেস্টের পরে কি হবে সাবজেক্ট, লেস্টের পরে কি হবে সাবজেক্ট, তারপরে শোনো আবার বলে দিচ্ছি যখন ওয়ার্ক ফার্স্টটা থাকবে এখানে কিন্তু মনে মনে ইউ রয়েছে, কি আছে ইউ, তাহলে এখানেও তোমাদের ইউই দিতে হবে, কারণ এখানে ওয়ার্ক ফার্স্ট তোমাকে নির্দেশ করছে, এখানে মনে মনে কি আছে ইউ। তোমরা কিছু ভুল এখানে করে থাকো সাবজেক্টটি চেঞ্জ করার ক্ষেত্রে। আবার যদি এরকম থাকে দ্য বয় ইজ walking carefully and then here lest। এবার দেখো সাবজেক্ট এখানে কি আছে দা বয়, তো সেই ক্ষেত্রে তুমি এখানে সাবজেক্ট লিখবা কি হি, হি শুড fall down as the road is sleepy। তো সে কি করতে পারে পরে যেতে হি শুড fall down। আবার ধরো Rina is studying seriously। এবার মনে করো লেস্ট দেওয়া আছে, কি দেওয়া আছে লেস্ট, লেস্ট দেওয়া আছে, রিনা ইজ স্টাডিং সিরিয়াসলি। তো সেই ক্ষেত্রে আমাদের সাবজেক্ট কি হবে সেই ক্ষেত্রে আমরা সাবজেক্ট দিব শি, she should cut a sorry figure in the exam, she should fail in the examination। আগে দেখবা যে এই জায়গার মধ্যে সাবজেক্টটি কি আছে, এই জায়গার সাবজেক্ট অনুসারে এই জায়গার সাবজেক্টের পরিবর্তন হবে। Yes, he should stumble, সে হুচুট খেয়ে পড়ে যেতে পারে। ওকে রাইট। I am writing another sentence. He acted as though, yes, some students are responding yes, and then responding well, and then try to complete the sentence. He acted as though, a lot of students have participated in this class and thanks all, and then some students are trying to complete and your answers I have seen correct, and then now for your help I am helping you. He acted as though, এটা নিয়মটা তোমরা অবশ্যই জানো, তারপরও আমি বলে দিচ্ছি। as though and as if, এদের অর্থ হলো যেন, অর্থ কি যেন। নিয়মটা একটু লক্ষ্য করো, as though as if use as
কনজাংশন ইন দ্য সেন্টেন্স, তার মানে দুটো পার্টকে একসাথে করে, দুটো অংশকে কি করে একসাথে করে, তার মানে মাঝখানে ব্যবহার হয় লেস্টের মতো। লেস্টও কি করে মাঝখানে ব্যবহার হয়। তাহলে অ্যাজ দো অ্যাজ ইফ অর্থ হলো যেন, এটাও কি হয় কনজাংশন হিসাবে মাঝখানে ব্যবহার হয়। নিয়মটা কি? নিয়মটা হলো এই পাশে মনে করো প্রেজেন্টের যে কোনো ফর্ম, আর এই পাশে হবে পাস্ট ইনডিফিনিট। আর যখন হওয়া অর্থ বোঝাবে, হওয়া অর্থে ওয়ার হবে। আই থাকলেও ওয়ার, সি থাকলেও ওয়ার, দে থাকলেও ওয়ার, উই থাকলেও ওয়ার, ইউ থাকলেও ওয়ার। মনে করো সি অ্যাক্টস, সে অভিনয় করে, সি অ্যাক্টস সে অভিনয় করে, অ্যাজ দো অথবা অ্যাজ ইফ যেন, সি ওয়ার দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, সি ওয়ার এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তাহলে এখানে আমরা কি পেলাম? অ্যাজ দো অ্যাজ ইফের পরে হওয়া অর্থে কি হবে? ওয়ার। ধরো প্রেজেন্টে যে কোনো ফর্ম থাকলে পরের অংশে কি হবে, মানে ওই অংশটাতে কি হবে? পাস্ট ইনডিফিনিট। ফর এক্সাম্পল, শি স্পিক্স, সে কথা বলে, অ্যাজ দো অ্যাজ ইফ যেন, এপাশে কি হবে? পাস্ট ইনডিফিনিট। শি স্পিক্স অ্যাজ দো অ্যাজ ইফ, মাঝখানে হবে অ্যাজ দো অথবা অ্যাজ ইফ তার যে কোনো একটি, অ্যাজ দো অথবা অ্যাজ ইফ তার যে কোনো একটি। শি স্পিক্স অ্যাজ দো অ্যাজ ইফ যেন, এবার শি নিউ এভরিথিং। অথবা সে যদি হওয়া অর্থে দেয়, সে ওয়ার এ ডক্টর, অথবা শি ওয়ার দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, অথবা শি ওয়ার এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। ইন দিস ওয়ে আচ্ছা, যেন সে একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আরেকটা নিয়ম তোমাদের বলছি, অ্যাজ দো অ্যাজ ইফ এই দুইভাবেই ব্যবহার হবে। যখন এপাশে মনে করে রয়েছে, কি রয়েছে? পাস্ট ইনডিফিনিট, যেটা আমরা এই সেন্টেন্সের মধ্যে দেখতেছি। হি অ্যাক্টেড, সে অভিনয় করেছিল, অ্যাজ দো অথবা অ্যাজ ইফ যাই থাকুক। তাহলে ওই পাশে হবে পাস্ট পারফেক্ট, আর হওয়া অর্থে হবে হ্যাড বিন। এর আগে হওয়া অর্থে আমরা ওয়ার ব্যবহার করেছি, এবার কি হবে? হ্যাড বিন। হি অ্যাক্টেড অ্যাজ দো যেন, হি হ্যাড নোন এভরিথিং, কারণ এখানে কি পেয়েছি? পাস্ট ইনডিফিনিট পেয়েছি। আবার যদি আমরা হওয়া অর্থে ব্যবহার করি, তাহলে হবে হি হ্যাড বিন অ্যান এক্সপার্ট ডক্টর। যদি হওয়া অর্থে ব্যবহার করি তাহলে হ্যাড বিন দিতে হবে, হি হ্যাড বিন এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আর যদি আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করি তাহলে কি হবে? হ্যাড নোন। কি শিখলাম? যে আগের অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের অংশ হবে পাস্ট পারফেক্ট, আর হওয়া অর্থে কি হবে? হ্যাড বিন। If a student neglects his studies, এই সেন্টেন্সটি অবশ্যই তোমরা সলভ করতে পারবে।
তারপরও আমি সলভ করে দিচ্ছি। ইফ এ স্টুডেন্ট নেগলেক্টস হিজ স্টাডিজ, এটা কোন কন্ডিশনালে আছে? ফার্স্ট কন্ডিশনালে। তাহলে কি হবে ওই পাশে? হি ক্যান ফেল ইন দ্য এক্সামিনেশন, অথবা he can cut a sorry figure in the examination. Yes, now I am writing another sentence for your remembrance. It is high time. This is the revision of previous. It is high time for them, and this is the different thing for them. And in my earlier class I told you that it is high time may be used in different ways. এটা বিভিন্ন ভাবে ব্যবহার হতে পারে, বিভিন্ন ভাবে ব্যবহার হতে পারে। ধরো it is high time এর পরে it is high time তারপরে to, and then it is high time, and then we, you, I, in this way may be used. এভাবে হতে পারে, অথবা it was high time। যেহেতু আমি তোমাদেরকে গত ক্লাসে পড়িয়েছি, আশা করি তোমরা এই সেন্টেন্সগুলো সলভ করতে পারবে। ইট ইজ হাই টাইম, আই এম টেলিং অনলি ফর রিমেম্বারেন্স, ফর রিমাইন্ডিং ইউ আই এম টেলিং ইট ইজ হাই টাইম ফর দেম। এখন কি করবা? এখানে একটি টু যোগ করে সেন্টেন্সটি কমপ্লিট করে দিবা। ইট ইজ হাই টাইম ফর দেম টু লিভ দ্য প্লেস। ওকে, ইট ইজ হাই টাইম, শুধু এরকমও থাকতে পারে টু, তখন কেবলই ওইখানে কি করবা? একটি সেন্টেন্স মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করে দিবা। ইট ইজ হাই টাইম টু ডেভেলপ আওয়ার কান্ট্রি, সেন্টেন্সটি হয়ে গেল। আবার ইট ইজ হাই টাইম উই, এখানে ফর না থেকে, ফরের পরে অবজেক্ট ফর্মটা না থেকে সরাসরি সাবজেক্ট থাকতে পারে। ইট ইজ হাই টাইম উই ডিড দ্য ওয়ার্ক। It is high time you gave up smoking. It is high time we changed our eating habits. It was high time we, এখানে কিন্তু ওয়াজ, সবগুলাতে ইজ রয়েছে, ইজ রয়েছে, ইজ রয়েছে। এখানে ওয়াজ, তখন ওই পাশে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। এখানে যখন ওয়াজ থাকবে ওই পাশে কি হবে? পাস্ট পারফেক্ট। ইট ওয়াজ হাই টাইম উই হ্যাড লিভ দ্য প্লেস। ওকে, আই এম ক্লারিফাইং দিস রুল। দেখো, লক্ষ্য করো যে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম ফর দেম, তারপর কেবলই কি করবা? টু দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে বাকি অংশ লিখে দিবা। ইট ইজ হাই টাইম টু দিয়ে, টু আছে, তারপরে কি করবা? ভার্বের প্রেজেন্ট ফর্ম বাকি অংশ। ইট ইজ হাই টাইম সাবজেক্ট দেওয়া আছে, ইট ইজ হাই টাইম সাবজেক্ট দেওয়া আছে, আই, উই, ইউ, হি, সি, দে, যাই থাকুক অথবা যে কোনো নাম, তখন ওই পাশে পাস্ট ইনডিফিনিট, ওই পাশে পাস্ট ইনডিফিনিট, তারপর ইট ওয়াজ থাকলে ওই পাশে কি হবে? পাস্ট পারফেক্ট। ওকে, সবাইকে ধন্যবাদ যারা আমার এই ক্লাসটিতে অংশগ্রহণ করেছো। আমি কমপক্ষে 20টি সেন্টেন্স তোমাদেরকে দেখাবো, 20টি সেন্টেন্স দেখাবো। আশা করি এই 20টি সেন্টেন্স যদি তোমরা ক্যাপচার করতে পারো, তোমরা যে কোনো ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে পারবা। ওকে, তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী ক্লাসে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।